সরি, দুঃখিত। কম্পিউটারে যাওয়ার আগে আমি তোমাদের প্রোগ্রামটা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে নিই। আজকে যে প্রোগ্রামটা আমি পড়াবো, রেকর্ড হচ্ছে তো? দেখো তো রেকর্ড কি হচ্ছে ভাইয়া? ওকে, আমরা একটা নাম্বার পিরামিড তৈরি করব। পিরামিড তো না, নাম্বার ট্রায়াঙ্গেল। নাম্বার ট্রায়াঙ্গেল কেমন? সাপোজ ট্রায়াঙ্গেলটা এমন ভাবে একটা সমকোণী ত্রিভুজ। সাপোজ আমি ইনপুট যদি দেই 5 n = 5, তাহলে 5 মাত্রার একটা সমকোণী ত্রিভুজ অন্য। আমি ইনপুট যত বাড়াবো সেটা এই অনুযায়ী বাড়তে থাকে। সবাই কি আমার কথা বুঝতেছো? এরকম একটা সমকোণী ত্রিভুজ বা নাম্বার ট্রায়াঙ্গেল এটা আমরা তৈরি করব। তো চলো আমি প্রোগ্রামটা একটু দেখাই নিচ্ছি। এছাড়া আমি মনে হয় তোমাদের একটা প্রোগ্রাম দেখাই নাই, আমি তোমাদের অক্টাল হেক্সাডেসিমাল কনভার্সন দেখাইছিলাম। তোমরা যারা শুরু থেকে সবগুলা ক্লাস করছো আমাকে একটু দেখো, বলো যে সাপোজ আমি একটা ডেসিমাল নাম্বার ইনপুট নিব, আউটপুট হবে তার অক্টাল নাম্বার বা হেক্সাডেসিমাল নাম্বার। এগুলো কি করাইছিলাম? মোস্ট প্রবাবলি না, মানে আমি আগের ব্যাচে পড়াইছি, তোমাদের ব্যাচে মনে হয় পড়াইতে ভুলে গেছি, তাই না? ঠিক বলছি? সবাই এরকম কেউ কি আছে যে সবগুলা ক্লাস করছো প্রথম থেকে? তোমাদের রেসপন্স পাচ্ছি না। মোস্ট প্রবাবলি করাই নাই, আমি একটু দেখাই নিব আর কি। ঠিক আছে, আমি রেকর্ডিংটা রিজিউম করলাম। মানে ওকে, আমরা একটা n মাত্রার সমকোণী ত্রিভুজ নির্ণয়ের একটা প্রোগ্রাম দেখব। তো প্রাথমিকভাবে আমরা এখানে ডকুমেন্ট সেকশন, সরি লিংক সেকশনে যেটা লিখছি, এখানে ডকুমেন্ট সেকশনে কি লিখবা? সাপোজ আমি একটা ডাবল স্ল্যাশ দিয়ে উল্লেখ করলাম নাম্বার ট্রায়াঙ্গেল, মানে প্রোগ্রামটার নাম উল্লেখ করে দিলাম। ওকে, সো মেইন ফাংশনে চলে আসলো। এবারে আমাকে বললো যে আমি এখানে কি কি মান নিব। এখানে আমার ইন্টিজার লাগবে 3টা। বুঝায় বলি কেন 3টা। আমি প্রোগ্রামটা লিখবো, তারপরে ব্যাখ্যা করলে মনে হয় তোমাদের জন্য ভালো হবে। এটা একটা নেস্টেড লুপ প্রোগ্রাম, মানে একাধিক লুপ যেখানে কাজ করবে সেটাকে নেস্টেড লুপ বলে। ইন্টিজার i, j, n এগুলাকে মেনশন করলাম। এরপরে প্রিন্টএফ হচ্ছে n এর মানটা জানতে চাই। n = 1, n = লেখা আসবে। তারপরে আমি n এর মানটাকে ইনপুট নিব, scanf %d। এটা কি হিসেবে অ্যাসাইন করব বলো? n হিসেবে অ্যাসাইন করব। সো এটা আমাদের মানে n এর মানটা এখানে একটা ইন্টিজার হিসেবে আমি ধরো যে 5 দিলাম, তাহলে সেই n এর মানটা 5 নিবে। এবারে আসো আমরা এটা প্রোগ্রামিংটা শুরু করি। এখানে আমি একটা ফর লুপ চালাবো। ফর i = 1 থেকে স্টার্ট হবে। i কতটুকু পর্যন্ত চলবে বলো তো? i n এর আগ পর্যন্ত। সাপোজ আমি যদি 9 দেই বা 10 দেই, তাহলে 1 থেকে 10 পর্যন্ত n এর মান ধরো দিলাম 10, তাহলে i এর মানটা 10 পর্যন্ত চলবে। i এর মান এক এক করে বাড়বে। আমি প্রোগ্রামটা পরে বুঝাচ্ছি, হ্যাঁ, আগে আমি প্রোগ্রামটা লিখে নিতে চাচ্ছি। দুইটা লুপিং প্যারামিটার কেন নিছি, i এবং j, সেটা তোমরা বুঝতে পারবা। ফর j = 1, j <= i, আগেরটার আগ পর্যন্ত j++। এবার এরপরে সেকেন্ড ব্র্যাকেট printf %d, মানে j কে শো করবা j, এবং এরপরে এই ফর লুপটা শেষ হয়ে যাওয়ার পরে j প্রদর্শন করার পরে প্রত্যেকবারে একটা করে নিউ লাইন। প্রোগ্রামটা লিখে তারপরে তোমাদের বুঝাবো। \n, তারা নিউ লাইন বোঝায়। তো প্রোগ্রামটা মোটামুটি হয়ে গেছে। গেট ক্যারেক্টার দিয়ে শেষ করব। এটা মেইন ফাংশন এখানে শেষ হলো। ঠিক আছে,
এবার আমি একটু প্রোগ্রামটা বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, মূল মানে এখানে এই 4টা লাইন যদি বুঝতে পারো তাইলে মোটামুটি কাজ হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করি। সাপোজ n এর মান দিছি আমি 5, বুঝছো? হ্যাঁ, তাহলে i = 1 এই লুপটা কত পর্যন্ত কাজ করবে? 1 থেকে 5 পর্যন্ত। i <= n i++ মানে 5 পর্যন্ত কাজ করবে। তো প্রথমে i এর মান 1, ঠিক আছে। n যেহেতু 5 দিছি তার মানে শর্তটা ফিল আপ হইছে, তাহলে এখানে চলে আসবে। এখানে আসার পরে কি হবে? j এর মান 1, i এর মানও কিন্তু 1, তার মানে j যেহেতু i আছে তার মানে এই প্রোগ্রামটা রান করবে। printf %d দিলাম, এই জায়গায় j এর মানটা বসবে। j এর মান হলো 1। বসার পরে j এর মান যখন 1 বাড়বে, খেয়াল করো, j এর মান 1 বাড়লে 2 হয়ে গেল, তখন কি আর শর্তটা প্রযোজ্য? দেখো তো ভাইয়া, মানে j এর মান হয়ে গেছে 2 কিন্তু i এর মান একই আছে, তাহলে j এর মান কি i হবে? নো। তো তাহলে হবে কি, এই লুপ ব্রেক করে এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে আমি দিচ্ছি একটা নিউ লাইন, মানে 1 লেখার পরে একটা নতুন লাইনে চলে আসবে। তাহলে এই ফর লুপটা শেষ হইলো, ঘুইরা আবার i এর মান 1 বাড়বে। i এর মান 1 বাইরা কত হইলো? i এর মান হলো 2। 2 তো 5 এর চেয়ে ছোট আছে, গেল এখানে। j এর মান ফার্স্টে 1 আর i এর মান হলো 2, তাহলে ফার্স্টে 1, তাহলে 1 প্রদর্শন করবে, j এর মান 1 বাড়বে, 2 হইলো। এইখানেও এটা কারেক্ট। কেন বলো তো ভাইয়া? কারণ হইলো, সবাই লক্ষ্য করো যে j এর মান কিন্তু 2, i এর মানও কিন্তু 2 হইছে, তাহলে 2 = 2 তো হয়, তাহলে আবার j এর মানটা বসাবে। বসানোর পরে তারপরে আবার j এর মান যখন 1 বাড়বে 3 হবে, i এর মান তো 2ই আছে, তখন লুপ ব্রেক করে সে নতুন লাইনে আসবে। তাহলে ফার্স্টে প্রদর্শন করলো 1, তারপরে প্রদর্শন করবে 1 2। তবে এখানে একটা ছোট্ট প্রবলেম আছে। প্রবলেমটা হলো ভাইয়া, তুমি যদি খালি d লেখো তাহলে 1 তার পাশেই 2 বসাই দিই। তো আমি যদি একটু স্পেস রাখতে চাই, সেক্ষেত্রে এখানে কি দিবা? কে বলতে পারবা ক্লাসের সবাই? মানে সাপোজ আমি 3টা স্পেস রাখি, সেক্ষেত্রে কি দিব? %/d না, 3d। মানে এখানে যতগুলা 3d দিলে 3টা স্পেস হবে, 4d দিলে 4টা স্পেস হবে। সিম্পল তুমি ওইভাবে এটা ইউজ করবা। তারপরে ধরো i এর মান আরো 1 বাড়লো 3, তাহলে j এর মান কত হবে? 1 2 3 পর্যন্ত শো করবে, নতুন লাইনে যাবে। আবার ঘুরে i এর মান 4 হইলো, 1 2 3 4 পর্যন্ত শো করবে, নতুন লাইনে গেল, 5 পর্যন্ত গেল, 5 এর সমান আছে, তার মানে আবার 1 2 3 4 5 শো করবে। নতুন লাইনে যায় i এর মান যখন 1 বাড়বে 6 হয়ে যাবে, n এর মান আছে কত? 5। তখন সে এই লুপ ব্রেক করে এইখানে চলে আসবে, এখানে প্রোগ্রামটা এন্ড। তার মানে একটা সমকোণী ত্রিভুজ গঠিত হবে, যেখানে ফার্স্টে 1, তারপরে 1 2, তারপরে 1 2 3, 1 2 3 4, 1 2 3 4 5। মানে n এর মান যদি আমি 5 দেই, তাহলে 5 মাত্রার একটা নাম্বার ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ, মানে মানের সরি কি বলবো, সংখ্যার একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। তো আশা করি প্রোগ্রামটা বুঝতে পারছো। একাধিক লুপ দিয়ে আমরা কাজটা করছি। মানে আমাদের হয় কি, একটা লুপ বুঝছি আমরা, কিন্তু নেস্টেড লুপ বুঝতে অনেকেরই একটু প্রবলেম হয়। একটু চিন্তা করে নিবা যে ফার্স্টে i এর মান 1, তারপরে এই লুপটা কাজ করে লুপটা ব্রেক হয়ে আবার এখানে যাবে, তারপরে আবার এই মানগুলোর জন্য এই লুপটা কাজ করবে, এই লুপটা আগে শেষ হবে, লুপ ব্রেক করে আবার এই লুপটা, মানে প্রত্যেকটা মানের জন্য এই লুপটা ততবার কাজ করবে। আমার কথা কি বুঝতেছো ক্লাসে যারা আছো? নেস্টেড লুপের কাজ হচ্ছে প্রথম লুপটার প্রত্যেকটা ভ্যালুর জন্য পরের লুপটা অতবার কাজ করবে। সাপোজ আমি যদি n এর মান 5 দেই, তার মানে এই লুপটা তো মোটামুটি 5 বার ঘুরবে, 1 2 3 4 5 পর্যন্ত, 5 বার এই লুপটা এক্সিকিউট হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। ওকে, আমরা একটু রান করে দেখি। ফার্স্টে রান করলে যেটা হবে, n এর মানটা জানতে চাবে। n এর মান যদি আমি দেই 6, সাপোজ n এর মান 6 দিলাম, তাহলে তোমরা নিশ্চয়ই নাম্বার ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ। 1 1 2 1 2 3 1 2 3 4 6 পর্যন্ত একটা নাম্বার ট্রায়াঙ্গেল তৈরি হলো। তো আমি যদি এটাকে সাপোজ 10 দিই, তাহলে 1 থেকে 10 পর্যন্ত নাম্বার ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে। তো ভাইরা, আমরা এটা সমকোণী ত্রিভুজ করলাম।
তোমাদের আমি একটা কাজ দিব, হ্যাঁ, মানে ধরো যে এই ধরনের কাজগুলো হয় কি, এই ধরনের কাজগুলো দেয় হইলো ইঞ্জিনিয়ারিং এ যখন তুমি পড়বা সিএসসি, তখন তোমাদের একটা শিখাবে, সোজা একটা শিখাবে, শিখায় তোমারে বলবে যে এই কঠিনটা কর। আমি তোমাদের একটা কাজ দিতেছি, সেটা হলো তোমরা একটু চিন্তা করবা, যদি কেউ করতে পারো তো আমি অনেক মানে খুশি হবো যে হ্যাঁ তোমাদের আমি কিছু শিখাইতে পারলাম। সেটা হলো আমি একটু এঁকে দেখাই তোমাদের। আচ্ছা, স্ক্রিন নিশ্চয়ই দেখতে পাইতেছো। তোমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করবা নাম্বার ট্রায়াঙ্গেল দিয়ে। মানে 1 1 2 1 2 3, বুঝতেছো ক্লাসের সবাই? মাঝখানে 2 হবে আর সমবাহু ত্রিভুজ। মানে আমরা তো তোমাদের সমকোণী ত্রিভুজটা দেখাইলাম, এক্স্যাক্টলি এই কাজটা তুমি মানে এটা এরকম না হয়ে এটা এমন হবে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? অথবা কাজটাকে আমি একটু অন্যরকম করে দিই, প্যাসকেলের ট্রায়াঙ্গেল তৈরি করবো। প্যাসকেলের ট্রায়াঙ্গেল মনে আছে? জি স্যার। হ্যাঁ, মানে তোমরা তো প্যাসকেল ট্রায়াঙ্গেল করছো, 1 1 1 1 2 1 1 3 3 1। তো তোমরা দুইটা কাজ ট্রাই করো, একটা হলো সমবাহু ত্রিভুজ তৈরি করা নাম্বার ট্রায়াঙ্গেলের, আর একটা হলো প্যাসকেল ট্রায়াঙ্গেল। যদি করতে পারো ইন্টারনেটের হেল্প ছাড়া, তাহলে আমি ধরবো যে হ্যাঁ তোমরা মোটামুটি ভালো প্রোগ্রাম শিখতে পারছো। না পারলে মন খারাপ করো না, হ্যাঁ তোমরা হয়তো যা আমি শিখাইছি অতটুকু শিখতে পারছো, কিন্তু পরের পার্ট গুলা হয়তো শিখো নাই, আস্তে আস্তে শিখে যাবা। যাই হোক, আমরা এটা দেখাইলাম। আজকে আরেকটা টপিক আমি যেটা দেখাতে চাইছিলাম, ভুলে গেছিলাম, এর আগে দেখানোর কথা ছিল, সেটা হলো আমি একটা ইনপুট নিব। সাপোজ ধরো আমি নিলাম 12। কেউ কি বলতে পারবা তার অক্টাল নাম্বারটা কত? 12 এর অক্টাল নাম্বারটা কত? 14 হয়, জানো এটা? 14। এরা ফরম্যাট স্পেসিফায়ারে আসি। তোমাদের কি সবার মনে আছে যে আমরা ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে পার্সেন্টেজ ডি দিতাম? ডি দিতাম কেন বলো তো? হ্যাঁ, ডি ফর ডেসিমাল। মানে আমরা তো নরমালি সংখ্যা হিসেবে আমরা কি জানি, মানে এটা একটা ডেসিমাল নাম্বার, আমরা ডেসিমাল নাম্বারটাকেই তো মানে ছোটবেলা থেকে পড়ে আসছি। কিন্তু তুমি যদি একটা ডেসিমাল নাম্বারকে অক্টাল বা হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাও, তাহলে ফরম্যাট স্পেসিফায়ারটা অক্টালের জন্য হবে পার্সেন্টেজ ও, পার্সেন্টেজ ও, আর হেক্সাডেসিমালের জন্য হবে পার্সেন্টেজ এক্স। এটা সবাই ভুল করে, পার্সেন্টেজ এইচ লিখে ফেলে, এইচ হবে না, হ্যাঁ পার্সেন্টেজ এক্স হবে। হেক্সার এক্স এটা নেওয়া হয়েছে। তো আমার যে এখন প্রোগ্রামটা সেটা হলো আমি একটা ডেসিমাল নাম্বার ইনপুট দিব, আমি তার আউটপুটটা দেখতে চাই অক্টাল আর হেক্সাডেসিমাল। চাইলে বাইনারিও করতে পারো, পার্সেন্টেজ বি দিয়ে করা যায়। তো আসো আমরা স্টার্ট করি প্রোগ্রামটা। এটা হলো ডেসিমাল টু অক্টাল এন্ড হেক্সাডেসিমাল কনভার্সন দেখে। ওকে, সো এখানে নরমাল প্রোগ্রাম, ইন্টিজার নিবা একটা, সাপোজ এক্স নাও, সরি এন নাও, একটা ইন্টিজার এন নিব আমি। সেটা এইখানে তো এন যেহেতু দেওয়াই আছে, এন হিসেবে আমি ইনপুট নিলাম। এন এর মান যেটা জানতে চাচ্ছি সেটাকে আমি এন হিসেবে ইনপুট নিলাম। আউটপুট প্রদর্শন করব কি, ওই সংখ্যাটারই ডেসিমাল আর অক্টাল মানে হেক্সাডেসিমাল আর অক্টাল ইকুইভ্যালেন্ট। তো প্রিন্টএফ octal equivalent number equal to percentage ও, এবং কোনটা বলতো ও পার্সেন্টেজ ও কার? এন এরই আমি অক্টাল নাম্বারটা দেখতে চাচ্ছি। এন এর মধ্যে তো ডেসিমাল নাম্বার হিসেবে সেভ আছে। আমি যখনই ফরম্যাট স্পেসিফায়ারে দিতেছি পার্সেন্টেজ ও, তার মানে এটা কি প্রদর্শন করবে? ওই এন এর অক্টালটা প্রদর্শন করবে।
ফরম্যাট স্পেসিফায়ারটা চেঞ্জ হয়ে যাবে, নতুন লাইনে দিতে চাই নিউ লাইন হবে। আর আরেকটা আমি এইটাই প্রিন্ট করব, সেটা কি হেক্সাডেসিমাল। সো অক্টালের জায়গায় কি লিখবো বলো, হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্ট। সহজ প্রোগ্রাম। হেক্সাডেসিমালের ক্ষেত্রে এই ফরম্যাট স্পেসিফায়ারটা হবে এক্স। এখানে বড় মানে বিষয় আছে, বড় হাতের ও দিলে, বড় হাতের এক্স দিলে হবে কি, হেক্সাডেসিমালে কিন্তু এ বি সি ডি এগুলা কি আসে বলতো, মানে এ বি সি ডি ই এফ এই ক্যারেক্টার গুলো আসে না সংখ্যা হিসেবে, মনে আছে সবার? যারা চ্যাপ্টার 3 এর প্রথম অংশ পড়ছো তো না? জি স্যার। তো তুমি যদি বড় হাতের এক্স দাও তাহলে এ বি সি ডি ই এফ এগুলো বড় হাতের অক্ষরে আসবে, যদি ছোট হাতের এক্স দাও ফরম্যাট স্পেসিফায়ারে তাহলে এ বি সি ডি ই এফ এটা ছোট হাতের অক্ষরে আসবে। বুঝাতে পারছি আমি? আর ও এর ক্ষেত্রে তুমি ছোট হাতের বড় হাতের দিয়ে লাভ নাই, ও তো অক্টাল। অক্টালে কি হয়, শূন্য মানে 1 থেকে 0 থেকে 7 এই 8টাই তো অঙ্ক, তাই না? তো দ্যাট ইজ ওয়াই এখানে তোমার ছোট হাতের ও বা বড় হাতের ও দিলে আসলে কোনো সমস্যা হবে না। সো এটা হলো আমাদের প্রোগ্রাম, ফরম্যাট স্পেসিফায়ারটা খালি চেঞ্জ করে দিছি। আর এই প্রোগ্রামটা রান করলে ছোট্ট প্রবলেম কি হয়েছে, হ্যাঁ এখানে সেমিকোলনটা দিতে ভুলে গেছি। ওকে, এবার রান করি। এন এর মান জানতে চাচ্ছে। সাপোজ আমি একটা সংখ্যা দিই, তোমরা আমাকে বলো, সাপোজ আমি দিলাম 17। 17 এর অক্টাল কত, হেক্সাডেসিমাল কত, তোমরা আগে বলো তো ঠান্ডা মাথায় চিন্তা করে। 17 না, সরি 13 দিই। 13 এর অক্টাল হইল 15, আর হেক্সাডেসিমাল কত কেউ বলতে পারবা? এনিওয়ান ইন দ্য ক্লাস? 13ই হবে। না না না, হেক্সাডেসিমাল 13 হবে না ভাইয়া। না না, বি না। 10 হইল এ, 11 হইল বি, 12 হইল সি, 13 হইল ডি বোধ হয়, তাই না ভাইয়া? ঠিক বলছি? দেখি, অক্টাল ইকুইভ্যালেন্ট নাম্বার হলো 15, হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্ট নাম্বার হলো ডি। ক্লাসে সবাই কি বুঝতেছো? সবাই? জি স্যার। এভাবে করে তুমি চাইলে অনেক বড় কোনো সংখ্যাও নিয়েও কাজ করতে পারো। সাপোজ তুমি দিলা 136, 136 এর অক্টাল ইকুইভ্যালেন্ট 210, হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে 88। এমন একটা সংখ্যা দেই যেটাতে হয়তো নাম্বার আসে। সাপোজ আমি দিলাম 57, 57 দিলেও এটা নাম্বার আসতেছে না। সাপোজ 61 দিই, 61 দিলে অক্টাল ইকুইভ্যালেন্ট হলো 75 আর হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্ট 3D। তোমরা দেখতে পাচ্ছ যে এটা ক্যালকুলেটরের মতো কাজ করতেছে, তাই না? বুঝছো ক্লাসে সবাই? জি স্যার। ফাইন। সো মোটামুটি আমি তোমাদের প্রোগ্রাম যতগুলো পড়াইছি এইচএসসি জন্য তোমরা এগুলো পড়তে পারো, পাশাপাশি ফার্দার স্টাডির জন্য বই দেখো, বইয়ে আরো অনেক এগুলো আছে, অনুশীলনীয় আছে। আমরা কিন্তু মানে পড়া শেষ এখানে বলে দিচ্ছি না, আমরা কিন্তু টেস্ট পেপার সলভ করবো। টেস্ট পেপারের পাশাপাশি বইয়ের পিছনে যে সিকিউ এমসিকিউ গুলো আছে আমরা ওইগুলোও সলভ করব। কিন্তু প্রথমত আগে আমি বইয়ের চ্যাপ্টার গুলো পড়াই নিতে চাচ্ছি। অনেকে চ্যাপ্টার 5 তো মোটামুটি পড়াইলাম, অনেকে এই যে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এগুলো মেইন চ্যাপ্টার, তোমরা সবাই জানো। তো এগুলো সিরিয়ালি পড়াবো। প্রথমে 4 নাম্বার চ্যাপ্টারটা শুরু করবো নেক্সট ক্লাস থেকে। যারা এর আগে 4 নাম্বার চ্যাপ্টারটা পড়ো নাই, মানে ফার্স্ট ইয়ারে অনেকে আছে যে আমার কাছে পরে জয়েন করছো, মানে 4 নাম্বার চ্যাপ্টারটা পাও নাই, এমন আমি সবাইকেই জানাই রাখবো। আর যারা যদি কেউ নতুন কোর্সটা শুরু করতে চায় তাহলে তুমি বললো যে তাদেরকে বললো যে আমাদের এটা সর্বশেষ কোর্স, এখন আমরা যেটা শুরু করব এরপরে কিন্তু আর কোনো রিপিট হবে না। মানে চ্যাপ্টার 4 পড়াবো, 3 দেন 2 দেন 5, এটা আরেকবার পড়াবো আমি। সো তোমরা যদি কারো কোনো জায়গায় ল্যাকিংস থেকে থাকে, কোর্সটা আগে মানে কোর্সও এখন আবার করতে চাও করতে পারো। আর যারা নতুন করে করতেছো তারা তো অবশ্যই কোর্সের বাকি অংশটা শেষ করবো। তো 5 নাম্বার চ্যাপ্টার আমি এখানে শেষ করতেছি। তবে আমি আগেও বলবো যে পড়ানোর কিন্তু শেষ নাই, 5 নাম্বার চ্যাপ্টার অনেক পড়া থাকে। আমি এখানে শেষ করতেছি যে এতটুকু মোটামুটি তোমাদের এইচএসসি জন্য করলে যথেষ্ট বলতে পারি। স্যার
বলো স্যার। আমাদের ফার্স্ট ইয়ারে কি 4 নাম্বার চ্যাপ্টার করানো হয়েছিল? হ্যাঁ, মানে আমি কোর্স যাদেরকে করাইছি তাদের আমি 4 নাম্বার চ্যাপ্টারটা পড়াইছিলাম, যদিও ফার্স্ট ইয়ারে সেটা ছিল না। মানে নরমালি অনেক কলেজে কিন্তু ফার্স্ট ইয়ারে দেখা যায় যে 4 নাম্বার চ্যাপ্টার পড়াইতো, আগের চিন্তা করে আমি পড়াইছি। কিন্তু যেহেতু করোনা পরিস্থিতির কারণে দেখা গেছে যে অনেকে ফার্স্ট ইয়ারে 4 নাম্বার চ্যাপ্টার যেতে পারে নাই। তো আমি শুরু থেকেই পুরোটা আবার পড়াবো। ফার্স্ট ইয়ারের সবাই যদি রিপিট করতে চায় অলরাইট, কোনো সমস্যা নাই। কিন্তু নতুন কেউ যদি করো তাহলে পুরো কোর্সটাকে আবার নতুন থেকে শুরু করতে পারো। অনেকেই আছে আইসিটি কিন্তু পড়ে নাই। তো ঠিক আছে, নেক্সট দিন থেকে আমরা অধ্যায় 4 শুরু করবো সোমবার বিকাল 5:30টায়। ভালো থাকো সবাই।